সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক শো আনোয়ার ইস্পাত। এই সময়ে আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। সমসাময়িক বিষয় নিয়ে আলাপ করব। নির্বাচন কমিশন, ইউক্রেন পরিস্থিতি, শিরোনামগুলো একটু বলছি। বাংলার সমৃদ্ধি জাহাজ, সেখানকার 28 নাবিক দেশে ফিরেছে। দেশে ফেরাটা খুবই অকল্পনীয় একটি চিন্তা ছিল। এত বিপদ ঝুঁকি শেষ করে তারা আজকে স্বদেশে মাটিতে এসেছে। তবে হাদিসুরের লাশ পেতে স্বজনদের আহাজারি এখনও চলছে। বাজারে ভোজ্য তেলের সংকটের কারণ জানাতে পারলেন না ব্যবসায়ীরা। কাল থেকে তদারকিতে নামবে ভোক্তা। তবে যুদ্ধের কোনো প্রভাব আছে কিনা নিত্যপণ্যের উপরে, সেটিও একটি দেখার বিষয়। সিন্ডিকেটের ভাগের কারণেই বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার, এটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য। বিএনপি গলাবাজি করছে, সেটি প্রতিপক্ষ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদেরের। স্কুল থেকে বাসায় ফেরা হলো না 3 শিশু শিক্ষার্থীর। ট্রেনে কাটা পড়ে মৃত্যু ঘটেছে তাদের। রেললাইন এবং মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে। 2% নিচে করোনা শনাক্তের হার এখন। মৃত্যু হয়েছে আজকে একজনের। আর যে বিষয়টি নিয়ে বিস্তারিত আলাপ করব, নির্বাচন কমিশন দায়িত্ব নিয়েছে, তাদের বিভিন্ন ধরনের বক্তব্য আমরা শুনেছি। এখন তারা সংলাপ করবেন বলে বলেছেন। আর দেশের ক্রিকেটার সাকিব আল হাসান, তাকে 30 এপ্রিল পর্যন্ত ছুটি দিয়েছে বিসিবি। দক্ষিণ আফ্রিকা সিরিজে তার থাকা হচ্ছে না, থাকছেন না তিনি। এগুলি হচ্ছে দিনের প্রধান খবর। শুরুতেই আমরা স্টুডিওতে আমন্ত্রিত অতিথির সঙ্গে পরিচিত হব। আর জুম প্ল্যাটফর্মে রয়েছেন দুজন অতিথি, পরিচিত হচ্ছি তাদের সঙ্গে। রয়েছেন জনাব মুস্তাফা ফিরোজ স্টুডিওতে, সিনিয়র জার্নালিস্ট, স্বাগত আপনাকে। আর জুমে রয়েছেন ডক্টর বদিউল আলম মজুমদার, সম্পাদক সুশাসনের জন্য নাগরিক এবং বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের সম্পাদক জনাব জাহিদুল হাসান পিন্টু, স্বাগত আপনাকেও জনাব পিন্টু। শুরু করতে চাই আমরা জনাব জাহিদুল হাসান পিন্টুর কাছ থেকে শুরু করতে চাই। নির্বাচন কমিশনের আইন হলো, সার্চ কমিটির মাধ্যমে গঠিত হলো, তারা বসলেন, এখন তাদের কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে বিভিন্ন রকম মন্তব্য তারা করেছেন, সংলাপ করতে চাচ্ছেন। এই সংলাপটি কি ধরনের আপনার দিক নির্দেশনা বা কি ধরনের আশা তৈরি করবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমি যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময়, যে কোনো সমস্যায় সংলাপের পক্ষে। কারণ আমি এটা বিশ্বাস করি যে আলোচনা করলে বহুমুখী সমাধানের পথ বের হয়। যদি আপনারা আন্তরিক হন তাহলে সমাধান সম্ভব। এই কারণে আমি সংলাপের পক্ষে। আর এখন যে সংলাপের কথা বলছেন আপনি, এই সংলাপটা যেটা নির্বাচন কমিশন শুরু করতে যাচ্ছে, আমার কেন যেন মনে হয় এই সংলাপটা করার আগে তারা কি করতে চায় সেটার একটা রূপরেখা যদি আগে তৈরি করে আমাদেরকে দিত, তারপরে ধরেন যারা ওখানে গিয়ে কথা বলবেন তাদের জন্য একটু সুবিধা হতো। তার কারণ যারা যাবেন, ধরেন প্রথম দিন যাবেন শিক্ষাবিদরা, কোনো একদিন যাবেন সাংবাদিকেরা, এরপরে যাবেন এই চিকিৎসকরা, পেশাজীবীরা, তারপরে রাজনৈতিক দল, তারপরে আবার কেউ কেউ তদবির করে যাবেন, অনেকের আবার যাওয়ার খুব আগ্রহ আলোচনায় অংশ নিতে। ধরেন সবাইকেই নিলেন, নেয়ার পর ওনারা যে কথাগুলো বলবেন সেই কথাগুলো নিয়ে আপনারা কি করবেন? এর আগেও তো সংলাপ হয়েছে, হয় নাই? গতবার হয়েছে, তার আগের বারও হয়েছে। নির্বাচন কমিশনের কাছে সুপারিশ দেওয়া হয়েছে, সুপারিশগুলো তৈরি করেছেন। এখন নির্বাচন কমিশনের হাতে কি সকল ক্ষমতা? ধরেন কিছু বিষয় আসবে, সেগুলোর সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিকভাবে। কিছু বিষয় আসবে, সেগুলোর সাংবিধানিক বিষয়, সেটা নির্বাচন কমিশনের হাতে নাই। কিছু বিষয় থাকে নির্বাচন কমিশনের হাতে, আইন কানুন বিধি বিধান কিছু পদক্ষেপ নেওয়া। এই যে এইভাবে যে বিষয়গুলো সংলাপে অংশগ্রহণকারীরা বলবে, তারপরে সেটার একটা সিনপসিস তারা তৈরি করবে। ধরে নিলাম ইলেকশন কমিশন ওই সিনপসিস তৈরি করে আবারও বসবে। এই বসার মধ্য দিয়ে আমি এই নিশ্চয়তা পাচ্ছি না যে এই আপনার নির্বাচন কমিশনের এই কথা সবাই শুনবে বা মানবে। কারণ প্রথমেই আপনি একটা ধাক্কা খাবেন, কারণ এই নির্বাচন কমিশন গঠনের যে আলোচনা বা সংলাপ, সেখানে প্রধান বিরোধী দল বিএনপি সহ একটি বড় অংশ যায়নি, 14টি দল অংশ নেয়নি। যেই দলগুলো রাষ্ট্রপতির সংলাপে অংশ নেয়নি, সেই দলগুলো নির্বাচন কমিশনের সংলাপে অংশ নেবে এতটা উদার বলে আমার মনে হচ্ছে না। হলে ভালো, তাহলে বুঝতে হবে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসছে। শুরুতে আপনার বক্তব্যটি আমরা পেলাম। আমরা জনাব বদিউল আলম মজুমদারের কাছে আসবো, শুনে আসতে চাই জনাব মুস্তাফা ফিরোজ আপনার কাছে। মানে
যেটুকু উনি বললেন তার উপরে আপনার কি রিফ্লেকশন? না, এই পিন্টুর লাস্ট কথাটা বলি যে গুণগত পরিবর্তন, এটা তো বরং একটা মানে কি বলবো, একটা অন্যায়কে একটা করা হবে, বরং স্বীকৃতি দেওয়া হবে। রাজনৈতিক দলগুলো কেন যাবে? মানে এটা তো সেই, আপনার যদি 5 বছর আগে আমরা যদি চিন্তা করি, এই ধরনের সংলাপ হয়েছে, কিন্তু এটা মানে অনেকটা ওই ক্লারিক্যাল জবের মতন, যে ফাইল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে ডেপুটি সেক্রেটারি থেকে জয়েন্ট সেক্রেটারি, তারপরে ওইভাবে যেন যাচ্ছে পুরো প্রক্রিয়াটা। এর মধ্যে দিয়ে তো গতবারও যখন মুক্তি হয়নি বা কোনো সমাধান হয়নি, তো এই ধরনের সুশীল সমাজের সব মতামত হলো। এবার সার্চ কমিটিতে তো অনেক সুশীল সমাজ গেছে, তা তাদের মতামতের, তারা যে ধরনের মানুষ চেয়েছে তার প্রতিফলন ঘটেছে। আমরা এই মানুষগুলো চিন্তা করতে পেরেছি যে এই মানুষগুলোর নাম আসবে, কারণ নির্বাচন কমিশন নিয়ে এখন গবেষণা করে হচ্ছে 5-6টি ছোট ছোট রাজনৈতিক দল, রহস্যজনকভাবে। বড় রাজনৈতিক দলগুলো করে না, তাদের নামের প্রস্তাবের কেউ থাকে না। বাদ দিলাম বিএনপি, বাদ দিলাম আওয়ামী লীগ, ওয়ার্কার্স পার্টি বা জাসদ, যেগুলি বড় মোটামুটি দল আছে, তাদের প্রস্তাবও কি হয়েছে? হয়নি। কাদের প্রস্তাব? তরিকত ফেডারেশন, তারপরে কি বিএনএফ, জেপি, মঞ্জু, এই ধরনের অদ্ভুত অদ্ভুত কিছু নামের রাজনৈতিক দলগুলো, তাদের গবেষণালব্ধ যে সমস্ত নামগুলো, সেই নামগুলো দিয়ে এই নির্বাচন কমিশন এবং সার্চ কমিটি, ওটার বেসিসে রাষ্ট্রপতির মাধ্যমে সেটা। আওয়ামী লীগের প্রস্তাবিত নামও আসে না, একটা নামও আসে না। তো এই পুরো বিষয়টা তো একটা এই যে নাটক, এইগুলি একটা এক ধরনের সার্কাস। এই সার্কাসের মধ্যে রাজনৈতিক দলগুলো পা দেয়া মানে তো এটা তো গুণগত পরিবর্তন না, বরং এটা হলো অধঃপতনের একটা মানে তার হচ্ছে পরিবর্তন। এখানে বোঝার দরকার যে এখানে মূল সমস্যাটা তো নির্বাচন কমিশন না। এই নির্বাচন কমিশন দুবার তো দেখা হয়েছে, তা তৃতীয়বার কি আবার পরীক্ষা দেবে, আবার সেই এতে যাবে, আবার সেই লাস্ট শেষ পর্যন্ত গণভবনে ডাকা হবে, গণভবনে কিছু কমিটমেন্ট করা হবে, কিন্তু তারপর দেখা যাবে যে দৌড়ের উপর দিয়ে বিরোধী দলকে রেখে নির্বাচনের এটা পার করে নেওয়া। তো ওই প্রক্রিয়ায় আমার মনে হয় যাচ্ছে। তো সেই কারণে আসলে আমি মনে করি যে নির্বাচন কমিশনে যারা আছে তাদেরকে আমি ব্যক্তিগতভাবে করতে চাই না। যারা আছে নিশ্চয়ই তারা অনেক জ্ঞানী গুণী মানুষ। তো সমস্যাটা তো ওই জায়গায় না, তো ওদেরকে সমস্যার মধ্যে টেনে না আনাই ভালো এবং ওই সমস্যার মধ্যে না যাওয়াই ভালো। বরং রাজনৈতিক দলগুলো কি করবে তাদের মধ্যে সংলাপটা হওয়া দরকার। সেটা সরকারের সাথে সরকারি দল, বিরোধী দল, অথবা বিরোধী দল নিজেরা কি করতে চায়, সেইটা আমি মনে করি জরুরি। এইটা একদম একটা অর্থহীন সংলাপের একটা যাত্রা শুরু হচ্ছে বলে আমি মনে করি। ডক্টর বদিউল আলম মজুমদার, আশা নিরাশা দুটোই কাজ করছে এই কমিশনের কার্যক্রমকে ঘিরে, কি ভাবছেন আপনি? প্রথমত একটা যে তথ্য এখানে দিয়েছেন, মোস্তফা ফিরোজ দিয়েছেন, যে বিএনপির, আপনি বোধহয় বলেছেন যে আওয়ামী লীগের থেকে সুপারিশ থেকে আসে নাই। আমার মনে হয় বণিক বার্তাতে একটা সংবাদ বেরিয়েছে, সিইসির নাম বোধ হয়, আমার যতটুকু মনে পড়ে, সিইসির নাম বোধ হয় আওয়ামী লীগের সুপারিশে ছিল। আমি নিশ্চিত নই, আমার যতটুকু মনে পড়ে। আর এটা আবার কমন পড়ে গেছে, যদি থাকে আওয়ামী লীগে কমন পড়ে গেছে। ওবায়দুল কাদের তো নিজে বলেছেন, আমাদের না, কিন্তু ডক্টর জাফরুল্লাহ বলেছিলেন, সেটা শোনা গেছে যে উনি হাবিবুল আওয়ালের কথা উনি বলেছিলেন। এনিওয়ে, নির্বাচন কমিশনের নিয়োগ নিয়ে অনেক রকম প্রশ্ন। আমাদের যে আস্থার সংকট বিরাজ করছিল, এখনো সে আস্থার সংকট বিরাজমান। কারণ আমরা চেয়েছিলাম, এবং সব সুবুদ্ধি সম্পন্ন ব্যক্তিরাই চেয়েছিল, সরকারের উপকারভোগীরা, সুবিধাভোগীরা যেন এই পদে না আসে, আর স্বচ্ছতার ভিত্তিতে যেন হয়। এবং আইনেও একটা আইনি বিধানও বলা আছে যে অনুসন্ধান কমিটি স্বচ্ছতার ভিত্তিতে এই অনুসন্ধান চালাবে। কিন্তু দুর্ভাগ্যবশত তারা 322 জনের নাম না, কিন্তু এখানে আপনি নিশ্চয়ই এগিয়ে যাবেন, কিন্তু এই প্রশ্নটির মধ্যে আমি একটু ইন্টারভিউ করতে চাই যে উপকারভোগী বা সুবিধাভোগীর কথাটা বলা হচ্ছে, ইটস এ বাই এন্ড লার্জ ইটস এ ভেগ টার্ম। কারণ আপনি ধরেন রেসপন্সিবল লোক খুঁজে বের করতে গেলে, সেটা সিভিল সোসাইটি বলেন কিংবা বিভিন্ন ডিসিপ্লিন থেকে বলেন, কোনো না কোনো ভাবে তো কোনো না কোনো কাজে তো যুক্ত আছে। এটা কি উপকারভোগী হিসেবে কাজে যুক্ত থাকা আর বিশেষ সুবিধা প্রাপ্ত সেটা ভিন্ন কথা। কাজে তো সবাই কাজ করছে, কিন্তু বিশেষ সুবিধা প্রাপ্ত সেটা ভিন্ন কথা। আমার মনে হয় এতে এই বিভাজন করা দুরূহ নয়। আর তো এই যে আস্থা সংকটটা দূর করা আমার মনে হয় দরকার।
আর মোস্তফিজের সাথে আমি একমত যে রাজনৈতিক দলের মধ্যে আমাদের সংলাপ হওয়া দরকার, আমাদের একটা রাজনৈতিক সমঝোতা হওয়া দরকার। একই সাথে আমি পিন্টুর সাথে একমত যে সংলাপই একমাত্র পথ, আলাপ আলোচনাই সমাধানের পথ। তো আমার কাছে মনে হয় যেটা প্রয়োজন ছিল, পিন্টু যেটা বলেছেন যে তাদের একটা রোড ম্যাপ তৈরি করা দরকার ছিল। আর সবচেয়ে বড় কথা আমার মনে হয় এই সংলাপটা বোধহয় প্রিম্যাচিউর, টু আর্লি। তারা দুই একটা নির্বাচন করে তারা একটু আরো কিছুটা আস্থা অর্জন করে যদি ইয়ে করতো, যেমন কুমিল্লা নির্বাচন আসতেছে, তারপরে একই সাথে তারা যদি রাজনৈতিক দলগুলোকে বলতো এবং যেটা বলেছে করতে আরো জোরালো ভাবে যে তাদের মধ্যে রাজনৈতিক সমঝোতা দরকার। এবং যেটার আশঙ্কা, ধরেন যে প্রধান বিরোধী দল তো তারা এটাকে বর্জন করেছে, তারা তো এখানে অংশগ্রহণ করার কোনো সম্ভাবনা নেই। কিন্তু এমনকি তারা প্রথম, আমি যেটা শুনেছি যে তারা প্রথম ডেকেছে শিক্ষাবিদদেরকে। তো শিক্ষাবিদ কারা? এই যে তারা যদি যে আমাদের এখন যে সংলাপের যে ধারা সৃষ্টি হয়েছে, যে পদ্ধতি সৃষ্টি হয়েছে, গণহারে কতগুলো লোককে ডাকলো। তো এখন এখানে যদি বিশেষ ওই যে কি বলে বিশেষ দলের সাথে দলের প্রতি সমর্থন আছে, সহানুভূতি আছে, সেই সব ব্যক্তিরাই শুধু যদি আরো সুস্পষ্ট ক্ষমতাসীনদের সাথে প্রতি সহানুভূতি আছে তারাই যদি অংশগ্রহণ করে, অন্যরা যদি অংশগ্রহণ না করে, তাহলে তো এই অঙ্কুরেই এটা মানে এটা কোনো ইতিবাচক ফলাফল সৃষ্টি করবে না। অঙ্কুরেই এই প্রচেষ্টাটা বিনষ্ট হয়ে যাবে। তো আমার মনে হয় আরো সময় নিয়ে এবং তারা কি করবে সেই ধরনের একটা তাদের করণীয় একটা রোডম্যাপ তৈরি করে এবং তারা কিছু ক্রেডিবিলিটি অর্জন করে এবং বিশেষত রাজনৈতিক দলগুলোর উপর চাপ সৃষ্টি করে যে তারা তাদের মধ্যে সমঝোতা সৃষ্টি হওয়া দরকার। আমাদের একটা রাজনৈতিক সমঝোতা ছাড়া আমাদের শুধু একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে হবে না। নির্বাচন পরবর্তীতে আবারও সেই একই জিনিস যদি পুনরাবৃত্তি হয় তাহলে এটা পুরোটাই পণ্ডশ্রম হবে। কিন্তু আপনার কাছে একটি প্রশ্ন আছে, ধরে নিলাম যে আমরা অনুমান করে নিচ্ছি যে না, তারা মোটামুটি ভাবে সব ধরনের মেধাবী মানুষদের, সমাজে যারা প্রতিনিধিত্বমূলক মানুষ আছে তাদেরকে ডেকে একটা সদিচ্ছা নিয়ে একটা ভালো কিছু আনার চেষ্টা করবেন। এই প্রক্রিয়াটা করলে পরে রাজনৈতিক যারা প্লেয়ার্স আছেন, অ্যাক্টার্স আছেন, তাদের উপরে কি ইম্প্যাক্ট পড়তে পারে, যেটা যেমন পিন্টু ইঙ্গিত করছিলেন যে রাজনৈতিক দলগুলো কি সেগুলো মানার জন্য মানসিকভাবে প্রস্তুতি আছে কিনা বা সেটার কোনো সম্ভাবনা আপনি দেখেন কিনা? আমার মনে হয় আপনি যেটা বলেছেন তারা ওই সব মত পথের লোকদেরকে ডাকবে, এতে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু সবাই আসবে কিনা সে ব্যাপারে আমার সন্দেহ আছে। সে ব্যাপারেই সবাই যদি না আসে তাহলে কিন্তু এটা অঙ্কুরেই বিনষ্ট হতে পারে। আর আরেকটা আমার মনে হয় যে আমাদের যে সংলাপের যে মডেল এখন, যে বহু লোককে ডেকে সবাই একটা বক্তৃতা দিল, একটু টেলিভিশনে চেহারা দেখাইলো, এই মডেল থেকে বোধহয় বেরিয়ে আসা দরকার। যারা এই সম্পর্কে তাদের সুস্পষ্ট ধারণা আছে, সুনির্দিষ্ট তারা মতামত দিতে পারবে, সুপারিশ করতে পারবে, সেই সব ব্যক্তিদেরকে ছোট পরিসরে এবং গভীরভাবে আলোচনা করা দরকার। আর হ্যাঁ, অবশ্যই অন্যরা তারা মতামত অবশ্যই দিতে পারে, ওই যে তাদের মতামত লিখিত দিতে পারে কিংবা তারা অন্যান্য ভাবে দিতে পারে। কিন্তু এই সংলাপের উদ্দেশ্য হওয়া উচিত যে সমস্যাগুলো চিহ্নিত করা, সমস্যাগুলো চিহ্নিত করে সমস্যার সমাধান বের করা। কতগুলো বক্তৃতা দেওয়া নয়, কতগুলো বক্তব্য দেওয়া নয়, কতগুলো ওই যে পক্ষপাত দুষ্ট এবং দলীয় বক্তব্য দেওয়া নয়। এবং এই যে আমি তো এইবার গতবারের সংলাপে কিন্তু অত অভিজ্ঞতা ভিন্ন। গতবারের সংলাপটা ছিল এই সার্চ কমিটির সংলাপ, ছোট পরিসরে, কিন্তু এবারে বহু লোক এবং তারা সেখানে যেসব বক্তব্য দিচ্ছে তারা যেগুলো টেলিভিশনে দেয়। তো এটা তো আমার মনে হয় না ওখান থেকে এই যে সার্চ কমিটির জন্য তেমন কিছু ওই যে দিক নির্দেশনা সেখানে ছিল। তো যেটা আমাদের সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে কার্যকর, সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশনও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না যদি রাজনৈতিক দলগুলো, নির্বাচনকালীন সরকার
রাজনৈতিক দলগুলো নির্বাচনকালীন সরকারের ব্যাপারে যদি একটা সমঝোতা না পৌঁছায় এবং এ ব্যাপারে যদি ঐক্যমত্য না হয় এবং নির্বাচনকালীন সরকার যদি নির্বাচনকে প্রভাবিত না করার চেষ্টা করে, তাহলেই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। যদিও নির্বাচন কমিশন অসুস্থ নির্বাচন তারা বন্ধ করে দিতে পারে। জনাব পিন্টু, এই যে কথাটা বললেন যে এই ধরনের মানে কি বলে যে লোক দেখানো আলোচনা সংলাপের কাছ থেকে খুব একটা ফলপ্রসূ অর্থবহ কিছু পাওয়া যায় না, এবং এই কথাটি ডক্টর আকবর আলী খানের কাছে আমি অনেকবার শুনেছি যে মিনিংফুল প্রোডাক্টিভ আলোচনা সবসময় পর্দার আড়ালেই হতে হয়, এটা খুব দেখিয়ে করা যায় না। আপনি কি মনে করেন, এবং আপনার কি মনে হয় যে ইলেকশন কমিশনের সামর্থ্য আছে যদি রাজনৈতিক পক্ষের মধ্যে একটা সমঝোতা হয় তাহলে তাদের পক্ষে একটা ভালো নির্বাচন বা মানে এই প্রক্রিয়া অনুসরণ করা সম্ভব হবে? প্রথমে আপনাকে বলি যে আপনি যদি ভালো কোনো ফলাফল চান, মানে আলোচনার মধ্য থেকে, ধরে নিলাম যে আমরা একটা নতুন সংস্থা বা নতুন কমিশন বা নতুন বডি, আমরা বিভিন্ন জনের মত নিয়ে আমাদের কর্ম পরিকল্পনা ঠিক করব। তার আগে এই প্রতিষ্ঠানটা তো নতুন না, প্রতিষ্ঠানটা তো পুরান, ব্যক্তিগুলো নতুন, তাই তো? তো ওই প্রতিষ্ঠান এর আগে যে আলোচনাগুলো করেছিল বিভিন্ন জনের সঙ্গে, তাদের লেখাজোখাগুলো তো সব তো রয়ে গেছে না? তো তারা কেন ব্যর্থ হলো? সরাসরি যদি বলি, আগের কমিশন কেন ব্যর্থ হলো, এটা আপনারা অ্যানালাইসিস করেন। কোন কোন জায়গায় তারা বাধা পেয়েছে? তারা নিজেরা ব্যর্থ হয়েছে, না তাদের ব্যর্থ করে দেওয়া হয়েছে? তারা আন্তরিক ছিল, করতে পারে নাই, নাকি তারাও আন্তরিক ছিল না, সরকারও করতে দেয় নাই? যে কারণগুলি হোক, সবগুলো কারণ আপনি লিপিবদ্ধ করেন, লিপিবদ্ধ করে পরে বলেন আমাদের আগের কমিশনের এই পারে নাই, আমরা এখন সেটা ওভারকাম করব। তারা কেন পারে নাই সেটা আমরা খুঁজে বের করব। তারপরে আমি ভালো করতে চাই, আপনারা কিভাবে আমাকে হেল্প করবেন আসেন। আমার কাজটা তো আমি জানি, ইলেকশন কমিশনের কাজটা তারা জানে না? এটা সংবিধানের 118-তে তো ক্লিয়ার বলা আছে, তারা জানে। এখন সুষ্ঠু করার জন্য সহায়তা দরকার, ওনাদের একার পক্ষে এটা সম্ভব না। ওই সহায়তা অন্যরা কিভাবে করবে এসে সেই আইডিয়া নিয়ে আসতে পারেন, সেই আইডিয়াও বিভিন্ন সময় দেওয়া হয়েছে। এখন আমি যেটা বলতে চাচ্ছি, এই দেশে তো এত কিছু দরকার হতো না। আপনার সংবিধান তো ক্লিয়ার কাট বলা, 118-1 আপনি ওত নিয়েছেন, 118-4 আপনাকে ক্লিয়ার বলা আছে নিরপেক্ষ স্বাধীনভাবে দায়িত্ব পালন করবেন। এই স্বাধীন শব্দটা ইংরেজিতে যখন বলছে শ্যাল, তার মানে আপনি বাধ্য। আবার 126-ও বলা আছে ওই স্বাধীনভাবে কাজ করার জন্য নির্বাহী বিভাগ সকল দায়িত্ব সমর্থন, সকল রকমের সমর্থন দিবে, তাই তো? এখন উনি যদি 118-4 না পারেন বা 126-এর চাপে না পারেন, 118-6 বলা আছে সহস্তে লিখিত পদত্যাগ পত্র দিয়ে চলে যাবেন। এখন এই জায়গা, 3টা জায়গা, আপনি এই 3টা জায়গা মানেন কিনা? এই জায়গায় আপনি স্বাধীন থাকতে চান, চেষ্টা মানে কাজ করে যান। আপনি পারছেন না, চলে যান। কেন পারছি না সেটা বলে যান, তাহলে চাপ সৃষ্টি হয়। আমাদের কেন পারছি না এটা বলে যাই না, অথবা আমরা যাই না, এটাই তো সমস্যা। তো আমার কিন্তু কাজকর্ম ক্লিয়ার, লিখিত পড়ি তো সব, আমি ওই লেখাপড়াটা মানি না, সংবিধানটা মানি না, আমি আমার মতো চলি, এটা। দ্বিতীয়ত, এটা শুধু কমিশনের সমস্যা, আপনি যেটা বলছেন এটা ঠিক, শুধু দীপু ভাইও বললেন কমিশনের সমস্যা না, ওইটা 126-এ আছে। রাজনৈতিক সরকার সমস্ত রকমের সহায়তা করবে, সরকার করে না। এখন সরকার করে না, এটার কারণে তো সমস্যা তৈরি হয়েছে। তো এই জায়গায় সরকার যেন করে, সেটার জন্য নির্বাচন কমিশন কি করতে পারে? খুব বেশি কিছু করার নাই। এই জায়গায় আপনার ওই যেটা সবাই বলছেন রাজনৈতিক সমঝোতা। আর আমার বক্তব্য যদি নেন, আমি আরেক দফা এগিয়ে কথা বলি। এই জায়গায় সমঝোতা হলেই কি, ভালো নির্বাচন হলেই বা কি? 2009-এর নির্বাচন, এখন পর্যন্ত বাংলাদেশে যত নির্বাচন হয়েছে সবাই সার্টিফিকেট দিয়েছে 2009-এর নির্বাচন বেস্ট হয়েছে। মানে আপনার ওই যে 5ম, 7ম, 8মের চেয়ে 9মের নির্বাচনটা বেস্ট হয়েছে। আর বাকি নির্বাচনগুলো নিয়ে তো আলোচনা, আমি কোয়ালিটি নির্বাচন না সেটা নিয়ে কথাই বলবো না। সেই নির্বাচনের পরেও তারপরেও আমরা এই একটি ভালো নির্বাচনী ব্যবস্থার জন্য আন্দোলন করে যাচ্ছি, কথা বলে যাচ্ছি। কেন? তার মানে হলো আপনি ভালো নির্বাচন দেওয়াই সবকিছু না, নির্বাচন পরবর্তী শাসন ব্যবস্থা আপনার কি হবে,
সেইটা আপনার ঠিক করতে হবে। সেটা যদি না করেন, আপনি খারাপ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসে যা করবেন, ভালো নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসে যদি তাই করেন, তাহলে আমার জনগণের লাভটা কি? জি, পরের ধাপের আলোচনা এখনকার চ্যালেঞ্জ নিয়ে আমরা থাকি, এটা আরো বিস্তারিত আলোচনার দাবি রাখে। দেব এই আলোচনাটি শেষ করব এই প্রশ্নটা রেখে, সেটা হচ্ছে ওনাদের দুই আলোচকের কথা, হোমওয়ার্কের অভাব, এবং হোমওয়ার্ক করে আপনারা দেখাতে হবে যে কি করতে চাচ্ছেন, এবং প্রিভিয়াস যে প্রেসিডেন্স আছে, অভিজ্ঞতা আছে, সেখান থেকেই তো তারা তাদের করণীয়টা নির্ধারণ করতে পারে। তারপরে বাড়তি সহযোগিতা যদি লাগে তো অবশ্যই লোকজন ডাকবে, বিদগ্ধ মানুষদেরকে ডাকবে, অভিজ্ঞ মানুষদের ডাকবে, কথা শুনবে। কিন্তু এটা কি অনেকটা লৌকিক, মানে দেখানো একটা প্রক্রিয়ার সূচনা হচ্ছে, সেরকমই আয়োজন হয়ে যাচ্ছে। মানে সংসার সুখের হবে কিনা সেটা নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু বিয়ের আয়োজনটা খুব মানে একেবারে জমকালো দেখানো। তো পিন্টু আসলে আমাদের এই আলোচনার একটা উপসংহার চমৎকারভাবে টেনেছে, যে আগেই কিন্তু যত আলাপ আলোচনা যা আমরা আলোচনা করছি, যে এই স্বাধীনভাবে নির্বাচন করতে গেলে কি কি সমস্যা হয়, সেই আলোচনাগুলি 5 বছর আগে কিন্তু হয়ে গেছে। ওই আলোচনাগুলি, ফাইলগুলি যদি টানেন, ওনারা স্টাডি করে আরও 2 মাস 3 মাস পরে, 2 মাস 3 মাস ধরে ওনারা স্টাডি করুক, এর মধ্যে কথা বলার দরকার নেই। এই যে কথার দোকান, যে প্রথমেই যে একটা ঝাঁপি খুলে বসলো, এটা দরকার নেই। প্রথমে 2-3 মাস স্টাডি করে ওনারাই বুঝবেন যে আসলে ওনাদের পক্ষে কি সম্ভব, নাকি আসলে এই উপরের সরকার ব্যবস্থার পরিবর্তনের প্রয়োজন আছে কিনা। তখন সেক্ষেত্রে তারা রাজনৈতিক দলগুলোর মতামত নিতে পারে যে আপনারা কি মনে করেন। তো তার বেসিসে তারা আবার একটা সিদ্ধান্ত নিয়ে বলতে পারে সরকারকে যে এই পরিস্থিতি আমরা তো পারবো না, যদি কাঠামোর মধ্যে এই থাকে। এই প্রশাসন সবই তো জানা কথা, এগুলি তো নতুন করে বলার না। তো পিন্টু যেটা বলছে ওইটাই ঠিক, আগে নিজেরা স্টাডি করে, নিজেরা রোডম্যাপ তৈরি করে তারপরে আলোচনা করবে। নতুবা ফাও যে ওখানে যে কথা বলবে, এ করবে, ওখানকার কি বলে লাঞ্চ হোক বা ডিনার হোক, যাই হোক না কেন, এইসব নষ্ট করার তো দরকার নেই। আর ওই আয়োজন করার দরকার নেই যে আমরা সংলাপ করিয়াছি, যেমন রাষ্ট্রপতির সংলাপ করিয়া, সংলাপের পরে জানা গেল যে আইন, সবাই বলছে যে আইন করা দরকার, আইন করা দরকার। লম্বা সংলাপের শেষে তখন সরকারি দল বলল যে হ্যাঁ আইন করব। তাহলে অন্যরা, তাহলে যদি শুরুতে হতো তাহলে তারা আলোচনা করতে পারতো যে আইনটা এরকম এরকম হওয়া উচিত, কিন্তু তারা সবাই ডার্কে থাকলো, শেষে এসে বললো যে আইন। সার্চ কমিটিতে যা যা কথা বললো, আমরা মনে করলাম যে না জানি এবার বাঘা বাঘা লোক আসবে, এই যে আমাদের বদিল ভাই আসবেন, ব্রিগেডিয়ার স্বাগত আসতে পারেন, ডক্টর তোফায়েল আসতে পারেন, স্বাধীন মালিক আসতে পারেন, আমরা এইসব মানুষগুলো নিয়ে চিন্তা ভাবনা করতেছি। দেখা গেলো এমন সব নামের তালিকা, যে নামগুলি আসলে আমরা অতটা চিনি না বা জানি না। তো এইগুলি আসলে মানুষকে বোকা বানিয়ে কোনো ভালো কোনো রাজনীতি হয় না। ক্ষমতায় থাকা যায়, কিন্তু এতে আসলে মানুষের কোনো উপকার হয় না। তো সেই কারণে আসলে নির্বাচন কমিশন তারা তাদের মেধা বুদ্ধি দিয়ে আগে রোড ম্যাপটা তৈরি করুক, তৈরি করে তার বেসিসে মানে আলোচনা করুক। ডক্টর মজুমদার কি যুক্ত করতে চাই যে তারা আরো কিছু কাজ করতে পারে। কনফিডেন্স বিল্ডিং এর জন্য তাদের হাউসটা পরিষ্কার করতে পারে। ওখানে কিন্তু অনেকগুলো লোক অন্যায়ের সাথে যুক্ত। এই যে দুর্নীতির ব্যাপক অভিযোগ আছে তাদের মধ্যে, তাদের ব্যাপারে, অনেকের ব্যাপারে। ওখানে একটা সিন্ডিকেট গড়ে উঠেছে, এইরকম একটা অভিযোগ আছে। তো তারা তদন্ত করে তারা যদি ব্যবস্থা নেয় এবং তাদের নির্বাচন কমিশনটাকে যদি পরিচ্ছন্ন করে, তাহলেও একটা কনফিডেন্স বিল্ডিং এর একটা গুরুত্বপূর্ণ ওই যে ধাপ হবে। আর পিন্টু যেটা বলেছে যে রিয়েলি হোয়াট হ্যাপেন, যে আমরা যেমন অনেকগুলো স্টাডি করেছি, আমরা তাদেরকে ওই যে তথ্য দিয়ে, প্রমাণ দিয়ে দেখাতে পারবো যে কি হয়েছে। ঠিক তেমনি তারাও একটা গভীর আলোচনা করে কেন তারা ওই যে অতীতের সুষ্ঠু নির্বাচন করা গেল না, এগুলো সমস্যা চিহ্নিত করে তারপরে সমাধানের দিকে তারা রোডম্যাপ তৈরি করতে পারতো। সো আই থিঙ্ক কিছু সময় ব্যয় করে তারপরে এবং 2-1টা নির্বাচন করে তারা দেখে দিতে পারতো যে আসলেই দে ওয়ান্ট টু অ্যাক্ট ডিফারেন্টলি। সেই হিসাবে আপনি এটাকে প্রিম্যাচুর বলেছেন। জনাব মোস্তফা ফিরোজ, আমরা তো ডোমেস্টিক ইস্যু নিয়ে অবশ্যই আমরা আলোচনা করি এবং আজকেও সেটা করলাম, কিন্তু এখনকার বিশ্ব তো ইউক্রেন যুদ্ধ একটু রিলেট করে বলবেন বর্তমান বাস্তবতা। কিন্তু আমরা কিছুদিন আগে আমাদের রাজনীতি এবং আমাদের নির্বাচন, এসবের সঙ্গে আমাদের গভর্নেন্স, আমাদের আপনাদের রাষ্ট্র ব্যবস্থাপনা, মানবাধিকার, এগুলোর সঙ্গে কিন্তু ইন্টারন্যাশনাল এরিনার কিছু যোগসূত্র সাম্প্রতিক সময়ে খুব আলোচনা হচ্ছে, স্যাংশনের বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে। এখন তো গ্লোবাল যে পরিস্থিতি, সেগুলোতে বাংলাদেশের নির্বাচন অথবা এই ইস্যুসগুলো কতটা গুরুত্ব বহন করছে, আমরা এখন যুদ্ধের অভিঘাতে পড়ে গেছে কিনা, এবং ওইটা নিয়ে আমাদের বেশি আলোচনা করা উচিত বলে আপনি মনে করেন কিনা? না, এটা তো খুব গুরুত্বপূর্ণ। তবে আজকে একটা সুসংবাদ দেই, সবাই মিডিয়াতে জেনেছে যে ভারতীয় শিক্ষার্থীরা উদ্ধার হয়েছে। আমাদের কিন্তু 4টা বাচ্চা ছিল সেখানে, শিক্ষার্থী, একটা
মেয়ে আর 3টা ছেলে, ওরাও কিন্তু আজকে ওই ভারতীয়দের সঙ্গে ওরা বেরিয়ে এসছে। এটা আমাদের জন্য একটা স্বস্তির ব্যাপার। এছাড়া তো অন্যান্যরা বের হয়েছে। তবে এটা ঠিক যে আমাদের এই যে নির্বাচনী আলোচনা, সামনে নির্বাচনে এর চেয়ে আমি এই সংকটটাকে বেশ জটিল মনে করছি। কারণ আমরা এমনিতে দ্রব্যমূল্য নিয়ে একটা আতঙ্কের মধ্যে আছি, এবং এখন যেই নিষেধাজ্ঞা জারি করলো আমেরিকা তেল গ্যাস রপ্তানির উপরে, রাশিয়ার উপরে, এর ফলে কিন্তু আন্তর্জাতিক বাজার যে পরিস্থিতি যেটা দাঁড়াবে সেটা আমাদের জন্য কিন্তু আরও প্রতিকূল হবে। এবং সবচেয়ে বড় কথা হলো, যতটুকু আমাদের অবস্থাটা খারাপ হবে তার চেয়ে আমাদের ব্যবসায়ীরা, সিন্ডিকেট, এরা কিন্তু আরও 12টা বাজাবে। মানে যদি 2 টাকা বাড়ে, এরা বলবে যে 10 টাকা বাড়িয়ে কিন্তু জিনিসপত্রের দাম ধরবে আর কি। এই জায়গাটার উপরে তো আমরা দেখছি, বরাবরই দেখছি যেটা, যে সরকারের কোনোই নিয়ন্ত্রণ নেই এবং কোনো চেষ্টাও নেই, বরং তারা ব্যবসায়ীদের সুরে সুরে কথা বলে। যখন নাকি মানুষের দ্রব্যমূল্যের কষাঘাতে জর্জরিত, তখন যদি বলা হয় মানুষের আয় বেড়েছে, 3-4 গুণ বেড়ে গেছে, অমুক তমুক, এগুলি কোনো সমস্যা না, এটা আরও ব্যবসায়ীদের, ওই অসাধু ব্যবসায়ীদেরকে এই সময় আরও উৎসাহিত করে। বরং সবাই মিলে এটাকে কিভাবে ট্যাক্স, ভ্যাট সমন্বয় করে দামটা যাতে না বাড়ে, এই সময়টাই তো মানুষের, তো সরকার মানুষের পাশে কখন দরকার হয়, যখন মানুষ মনে করে যে সে বিপদে পড়েছে, তখনই তো সে পাশে দাঁড়াবে। তো পাশে কীভাবে দাঁড়াবে? ধরেন আন্তর্জাতিক বাজারে তেলের দাম বা অন্যান্য পণ্যের দাম যখন বাড়ে, যেগুলি আমদানিযোগ্য, সেগুলিতে তখন সে ভ্যাট এবং ট্যাক্সগুলো যদি সমন্বয় করে, তখন হয়তো সেটা যদি একটু কমানো হয় ভ্যাট ট্যাক্সের পরিমাণটা, তাহলে দামটা স্থিতিশীল থাকে। তো এই ধরনের সমন্বয়গুলো কিন্তু সরকার করে না। সরকার তার জায়গা থেকে সরতে চায় না, সে একই রকম তার ভ্যাট ট্যাক্সের যেই রেটটা সেটা কিন্তু রেখে দেয়, ফলে সামলানো যায় না। আবার যতটুকু সামলানো যায়, বাজার ব্যবস্থার উপরে নিয়ন্ত্রণ না থাকার কারণে আরও সেটা বেপরোয়া হয়ে যায় এবং সেটি একটা মানুষের দুর্বিষহ অবস্থা তৈরি হয়। তো সামনে আমি যেটা দেখছি যে এমনি রমজান, এখনকার যে পরিস্থিতি, যুদ্ধের আগের থেকেই সেই পরিস্থিতিটা শুরু হয়েছে, তো সেটা আমি দেখছি যে সামনে আরও পরিস্থিতি আরও খারাপ হবে যদি সরকার যদি এই ব্যাপারে যদি খুব শক্তভাবে যদি ব্যবস্থাগুলো না নেয়। ডক্টর মজুমদার, আপনি একজন অর্থনীতিবিদও, কি অবস্থা দেখছেন সামনের দিনগুলোতে? এখন কি আমরা নির্বাচন নিয়ে চিন্তা করব, রাজনৈতিক সমস্যা নিয়ে চিন্তা করব, নাকি আমরা আমাদের এখন বেঁচে থাকা, টিকে থাকার লড়াই, বিশেষ করে কোভিডের পরে এখন যে যুদ্ধ বাঁধলো, এর তো একটা সারা বিশ্বই এর এখন ভোগান্তির মধ্যে পড়েছে। কতগুলো বিষয় আমাদের নিয়ন্ত্রণে আছে, কতগুলো বিষয় আমাদের নিয়ন্ত্রণে নাই। তো যে বিষয়গুলো আমাদের নিয়ন্ত্রণে নাই, সেগুলো বিষয়ে গিয়ে অবশ্যই কথা বলতে হবে, আমাদের সোচ্চার হইতে হবে, আমাদের ভূমিকা পালন করতে হবে। কিন্তু যে আন্তর্জাতিক বাজারে কি ঘটবে এ ব্যাপারে আমাদের খুব একটা নিয়ন্ত্রণ নাই। কিন্তু তার কি অভিঘাত হবে স্থানীয়ভাবে, সে ব্যাপারে আমাদের এই যে আমাদের বলার আছে এবং আমাদের উপর প্রভাব পড়বে। যে আমাদের দুর্ভাগ্যবশত আমাদের যেটা হয়ে গিয়েছে, যে রাজনীতির ব্যবসায়ীকরণ হয়ে গিয়েছে, ব্যবসায় রাজনীতিকরণ হয়ে গিয়েছে, যার ফলে কোনোটাই ভালো চলছে না, রাজনীতিও ভালো চলছে না, ব্যবসাও ভালো চলছে না। এবং এই যে সিন্ডিকেট এইসব যারা সিদ্ধান্ত নেয় জনগণের পক্ষে, জনগণের কল্যাণে, এটাই হওয়ার কথা, কিন্তু তারা কার কল্যাণে নেয়, কার স্বার্থে নেয় সেটা ভিন্ন কথা, কারণ তাদের স্বার্থ আছে। তো আমাদের এখন সরকার যদি এ ব্যাপারে ভূমিকা না নিতে পারে, তাহলে আমরা চরম ভোগান্তিতে ভুগবো। এটা নিঃসন্দেহে আমাদের এগুলো বেসামাল পর্যায়ে পৌঁছবে এবং সাধারণ মানুষ ব্যাপকভাবে, সাধারণ মানুষ, মধ্যবিত্ত ব্যাপকভাবে এদের উপর বিরূপ প্রভাব পড়বে। আর আরেকটা, আমি একটু রাজনৈতিক দিকেও আমি একটু করতে চাই, আলোকপাত করতে চাই, যে আমাদের ব্যাপক ক্ষোভ আছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে, তারা আফগানিস্তানে কি যা করেছে, সিরিয়াতে, মধ্যপ্রাচ্যে কি করেছে, এই যে ইসরায়েল এবং প্যালেস্টাইনে কি করেছে, এটা সত্য এবং আমাদের ক্ষোভগুলো সঙ্গত। কিন্তু এখন বর্তমানে যেটা ঘটছে, যেটা রাশিয়া করেছে, যে একটা সার্বভৌম দেশ, তাদের পছন্দ হয় না, অতএব তারা সেখানে আক্রমণ করছে। এবং এখন এটা যেটা হয়ে দাঁড়িয়েছে এবং যেটা পশ্চিমা বিশ্বকে ওই যে সংঘবদ্ধ করেছে, ঐক্য সৃষ্টি করেছে, এই যে যেখানে তাদের যে জোট নেটো, যেটা শিথিল হচ্ছিল, এরা আরো জোরালো হচ্ছে, গাঁট বাঁধা হচ্ছে। এখন যেটা দাঁড়াচ্ছে মূলত, যে দুটো এখন পথ সৃষ্টি হয়েছে আমার মতে। একটা হলো যে গণতান্ত্রিক পথ,
আমি জানি না ওটা কোর্টের মধ্যে লাগবে যে গণতান্ত্রিক পথ পশ্চিমারা যেটা যেটা বলার চেষ্টা করছে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এবং আমার কতগুলো অধিকার, আর আর হলো কর্তৃত্ববাদ, যে রাশিয়ান কর্তৃত্ববাদ। আমার মনে হয় যে আমাদের এ ব্যাপারে আমাদের সুনির্দিষ্ট সুস্পষ্ট আমাদের অবস্থান পরিষ্কার করতে হবে। না, আমাদের অবস্থান তো আমরা তো ম্যালিস টু নান, আমরা তো ভোটদানে বিরত থেকেছি। আমরা তো চাই না যে এই ধরনের আগ্রাসনের, নিশ্চয়ই আমরা বিরোধিতা করি, কিন্তু একই সঙ্গে আপনি যে ব্যাকগ্রাউন্ডের কথা বললেন সে কারণে আমরা কোনো পক্ষই নেইনি। আমরা at the same time কোনো সময় পক্ষ নিতে হয়। ইফ ইউ আর নট, ওই যে সেই বুশের সেই ডক্ট্রিন, ইফ ইউ আর নট ফর মি ইউ আর এগেইনস্ট মি। এখন বর্তমানে যে অবস্থা, এটা কিন্তু আমরা যদি পক্ষ না নেই এবং আমাদের ভাবনা চিন্তা করে পক্ষ নিতে হবে, আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হইতে পারি। এবং যে এখন যে বয়কট হচ্ছে, এখন যে এই যেই সব এই যে পণ্যের উপর, আমদানির উপর যেরকম বয়কট গুলো হচ্ছে, এগুলো কিন্তু শুধু সরকার দিচ্ছে না, এগুলো ব্যবসায়ীরা, এবং কারণ এই জনমতের কারণে, এবং এবং এই যে কনজিউমাররা এই বয়কটের সাথে যুক্ত হচ্ছে। এবং আমাদের পণ্য যদি এর ঝুঁকিতে পড়ে, তা আমরা কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবো। এবং চায়নাও কিন্তু তাদের কিন্তু যেই প্রাথমিকভাবে যে গাঢ়বদ্ধ ছিল সাথে, রাশিয়ার সাথে, তারাও আস্তে আস্তে কিন্তু দে আর রিথিঙ্কিং, এন্ড আই এম নট শিওর তারা রাশিয়াকে খুব একটা ওই যে পক্ষে দাঁড়িয়ে তাদেরকে সমর্থন করবে, কারণ তাদের দে হ্যাভ লট টু লুজ। তো আমাদের এইসব বিষয়ে আমাদের বিবেচনা রাখতে হবে। আর ওই যে আমাদের ডেমোক্রেটিক ভ্যালুজ, সেটাও আমাদের, এবং আমাদের একটা সার্বভৌম যেটা ইউক্রেনে করেছে, এটা যদি আমাদের কোনো প্রতিবেশী যদি করে, যে তারা আমাদের পছন্দ হইলে না আমরা কি ধরনের সিদ্ধান্ত নিচ্ছি, কিভাবে আমরা চলছি, তো তাহলে তো নো ওয়ান ইজ সেফ, আমরাও নিরাপদ না। যেমন জাদুল হাসান পিন্টু, আপনি বিষয়টি কিভাবে দেখছেন, এবং ইউক্রেন পরিস্থিতিটাও যদি একটু ছোট করে আপনি বলেন, যে এখানে জেলেনস্কি যেভাবে শুরু করেছিলেন তার প্রবল জাতীয়তাবোধ থেকে লড়াই করবেন, সার্বভৌমত্ব রক্ষা করবেন, এখন সংলাপে কিছুটা ছাড় দেওয়ার ইঙ্গিত তিনি দিয়েছেন, যে স্বাধীনতার স্বীকৃতির ক্রাইমিয়া, দোনেস্ক, লোহ্যান্স্ক, এগুলোকে এইসব জায়গা থেকে একটু মনে রিট্রিট করছেন। আপনার কাছে কি মনে হয়, সংঘাত নিরসনে এগুলো ইতিবাচক পদক্ষেপ রাখবে কিনা, এবং বিশ্বে এই সংঘাতের দিকে না গিয়ে শান্তির দিকে আসবে বলে মনে করেন কিনা? দেখেন, শান্তি অত সহজে আসবে বলে আমি মনে করি না। এখন ইউক্রেন আজকে আবার বলছে তারা ন্যাটোতে যেতেও চায় না। তো কখন এসে বললো ন্যাটোতে যেতে চায় না? এই চাপে পড়ে, অথবা আপনার এই যে এই শত সহস্র মানুষের মৃত্যুর মধ্য দিয়ে। তো ওই জায়গায় আপনার পশ্চিমা বিশ্ব যে খেলাটা খেলছে, সেই খেলাটা থেকে যে বের হয়ে আসবে এত সহজে, তাও না। আবার রাশিয়াও যে এত সহজে ছেড়ে আসবে, সেটাও আমার মনে হয় না। তো এই সংঘাতটা কোনো না কোনো ভাবে থেকে যাবে। আপাতত হয়তো মনে হতে পারে, কিন্তু আরেক জায়গায় গিয়ে যেই এটা যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্বের পাশাপাশি রাশিয়াও যে একটা শক্তি, পরাশক্তি, সেটা তো সে দেখাতে চাচ্ছে, সেটা দেখবেন যে অন্য কোনো জায়গায় গিয়ে সেটা বেরোয় আসছে। আমার কাছে মনে হয় এটা আরো প্রলং হবে, এটা একদিক। আরেকটা যেটা বাংলাদেশের অবস্থান যদি বলেন, মজুমদার ভাই যেটা বলছেন যে না, কোনো সময় অবস্থান নিতে হয়, এই জায়গায় অবস্থান নিতে গেলে ইউক্রেনের পক্ষে অবস্থান নেওয়ার কথা, তাই তো? বা পশ্চিমা বিশ্বের সঙ্গে এক হওয়ার কথা, ডেমোক্রেটিক ভ্যালুজের কথা যদি বলি, এই জায়গায় আমি একটু দ্বিমত করি, এই কারণে যে আমি শুধু গ্লোবাল পলিটিক্সের পার্ট তো হবই, পাশাপাশি আমার রিজিওনাল পলিটিক্সটাও দেখতে হয়। আমি যদি এখন ওই অবস্থান নেই, ভারত আমার উপর কি ধরনের আচরণ করবে, চীন আমার উপর কি ধরনের আচরণ করবে, সেটা তো আমাকে দেখতে হয়। এখন ভারত অখুশি হলে অথবা চীন অখুশি হলে পশ্চিমারা এসে নিশ্চয় আমাকে উদ্ধার করবে না, যেটা ইউক্রেনে এসে করে নাই। তারা অস্ত্র দিচ্ছে, সৈন্য দিচ্ছে না, মানে তোমরা আমার অস্ত্র নিয়ে যুদ্ধ করে মরে যাও, তাই তো? তো এখন এই জায়গায় আমি মনে করি আমার আশেপাশে যে শক্তিগুলো আছে তারা কি পদক্ষেপ নেয়, সেটা দেখেও আমার একটু সিদ্ধান্তে নিতে হয়। আর যদি ভ্যালুজের কথা চিন্তা করি, তাহলে এই জায়গায় তো আমার বাংলাদেশের সংবিধান যেটা বলছে, পৃথিবীর যেখানে নিপীড়িত মানুষ থাকবে তার পক্ষে বাংলাদেশ থাকবে, সেই জায়গায় ইউক্রেনের পক্ষে থাকার কথা। সব সময় সেটা পারা যায় না। আমার মনে হয় বাংলাদেশ এটা ধীরে
চিনতে এই সিদ্ধান্তগুলো নেওয়া উচিত। এই সিদ্ধান্তটা নিয়েছে যে নিরপেক্ষ থেকে হয়তো ভবিষ্যতে এই নিরপেক্ষ অবস্থান নাও থাকতে পারে, কারণ অনেক সময় আপনার অবস্থান চেঞ্জও করতে হয়। আমার মনে হয় এই সময়টা নেওয়া উচিত। আরেকটা হলো, বাংলাদেশও তার গেমটা খেলে দেখতে পারে, কারণ তুমি আমার উপরে যে স্যাংশনটা দিয়েছো র্যাবের উপরে, এই স্যাংশনটা তো র্যাবের কারণে দাও নাই, এটা তো নিশ্চিত, এটা নিয়ে তো কোনো দ্বিমত নাই। তো যে কারণে স্যাংশন দিয়েছো, ওই যে চায়নার দিকে যাওয়া বা আইপিএস এ কোয়াডে চলে যাচ্ছি না কেন, এসব কারণ তো আমিও দেই গোপনে চুক্তি, তুমি আমার এই স্যাংশন উইথড্র করো, আমি তোমার সঙ্গে আছি। এই নেগোসিয়েশন গুলো আপনার ভিতরে ভিতরে করতে পারে, কারণ এটা হয়। আপনি দেখেন এই যে এই আমেরিকা তুরস্কের উপরে স্যাংশন দিল কেন? S-400 কিনেছে বলে। তার আইন, যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী স্যাংশন দিতে বাধ্য। সেই একই S-400 ইন্ডিয়া কিনেছে 35,000 কোটি রুপি দিয়ে, স্যাংশন দিচ্ছে না। এখন তারা বলছে আইন চেঞ্জ করে দেবে অথবা এটা আরো সময় নিবে। তার মানে তারাও তাদের স্বার্থটা দেখছে। সবাই সবার স্বার্থ দেখে, আমিও আমার স্বার্থটা দেখি। অবশ্যই এই জায়গায় নেগোসিয়েশন কিভাবে আপনি কূটনৈতিক ভাবে আগাবেন, কিভাবে রাজনৈতিক ভাবে যাবেন, এইসব নিয়েও আপনি সংলাপ করতে পারবেন। নির্বাচন কমিশনের সংলাপের বাইরে এইসব নিয়ে ভাবা যায় যে আমরা এখন কি পরিস্থিতিতে আছি, কি পরিস্থিতি মোকাবেলা করব, কিভাবে। ধন্যবাদ। আমরা জনাব মোস্তাফিজ দিব খুব ছোট করে, মানে কোন ভাবে আগাইলে ভালো হতো। এটা হলো ভূ রাজনৈতিক বিষয় আছে, কৌশলগত বিষয় আছে, যেটা উনি ব্যাখ্যা করলেন। ডক্টর মজুমদার অর্থনৈতিক বিষয়টির উপরে প্রাধান্য দিলেন, এটা এবং কূটনৈতিক বিষয় আছে, কোন ভাবে আগালে। এখানে কোনো, আমি তো মনে করি এখানে স্টেট মানে পশ্চিমা বিশ্বের সাথে একাত্ম হওয়া উচিত, এবং ইউক্রেনের যে আগ্রাসন তার নিন্দা করা উচিত ছিল, এবং আমাদের ঘাড়ের উপরে যেহেতু একটা ভারতের একটা প্রভাব আছে, সুতরাং আমরাও আগ্রাসনের বিরুদ্ধে একটি অবস্থান নিয়ে তাদেরকেও একটা মেসেজ দেওয়া যে আমরা আগ্রাসন বিরোধী, আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা স্বাধীন রাষ্ট্র। সুতরাং এখানে কোনো চালাকির কোনো নেই, আমাদের একটা পরিষ্কার একটা। কিন্তু আপনি দেখেন, আপনি ছোট রাষ্ট্রের অথবা দুর্বলতর সামরিকভাবে বা অর্থনৈতিকভাবে দুর্বলতর রাষ্ট্রের সক্ষমতা অর্জনের আগ পর্যন্ত অবিবেচনা প্রসূত যে কোনো উদ্যোগ কত বিপদ ডেকে আনতে পারে, জেলেনস্কির মতো অবস্থান তার একটা জ্বলন্ত প্রমাণ। আমরা তো সক্ষম, আর এখানে তো আমাদের অবস্থানটা কি, আমরা প্রধানত আমাদের যদি ওই আমরা অর্থনৈতিক বিষয়গুলো দেখি, সেটা তো পরে, পলিটিক্সটা হলো আগে। সেটা কি আমরা একটা মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীন রাষ্ট্র। আজকে যদি ইউক্রেনের ওই অবস্থাটা যদি আমার ক্ষেত্রে হতো, তাহলে আমি সমস্ত আন্তর্জাতিক বিশ্বের চাইতাম তো। যেমন আমাদের মিয়ানমারের যে ঘটনায় রোহিঙ্গাদের ব্যাপারে আমরা সেখানেও দেখলাম যে আমরা কিন্তু সাপোর্ট পেলাম না, সে কারণে আমরা কিন্তু ক্ষুব্ধ ভারত চীনের ব্যাপারে, তাই না? যেভাবে নিপীড়ন করা হয়েছে, মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। তো ওখানেও তো রাশিয়ানরা একই কাজটা করলো। রাশিয়ান আমাদের বন্ধু হতে পারে, কিন্তু এই নীতির ক্ষেত্রে আমাদেরকে একটা মেসেজ দেওয়া উচিত। জি, ডক্টর মজুমদার, আপনি শেষ মন্তব্য। এখানে ভূ রাজনৈতিক কৌশলগত বিষয় প্রাধান্য পাবে নাকি আপনার অর্থনৈতিক স্বার্থ বা অন্যান্য বিষয়কে গুরুত্ব দেওয়া উচিত ছিল? আপনি আনমিউট করতে হবে। দুটোই পাওয়া উচিত। আমাদের মূল্যবোধ, পিন্টু যেটা বলেছেন, আমাদের মূল্যবোধের প্রশ্ন আছে, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এটার যে সম্মান দেখানো উচিত, সেটার ব্যাপারে আমাদের সুস্পষ্ট অবস্থান নেওয়া দরকার। আর অর্থনৈতিক দিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে অর্থনৈতিক দিক থেকে, যে যেমন আমরা পশ্চিমা দেশগুলোতে আমরা রপ্তানি করি, কিন্তু আমরা চীন থেকে আমদানি করি, রাশিয়ার থেকে আমদানি করি। তো এখন আমরা যদি এই আমাদের রপ্তানির উপর যদি প্রভাব পড়ে, আমাদের এই গার্মেন্টস থেকে আরম্ভ করে অন্যান্য যেসব আমরা রপ্তানি করি, তাহলে কিন্তু আমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হব। তাই আমাদের সেদিকে কিন্তু নজর দিতে হবে। এবং সেখানে এখন আমি আপনাকে একটা প্রশ্ন করি। দেখেন, আমরা মিয়ানমার রোহিঙ্গার ইস্যুতে কিন্তু চীন, ভারত আর আমাদের অবস্থান ভিন্ন ভিন্ন ছিল, কিন্তু আমাদের কিন্তু পারস্পরিক সম্পর্ক ছিল। তো এখানে আমরা যদি আমরা ইউক্রেনের যে আগ্রাসনের বিরুদ্ধে যদি অবস্থান নিতাম, আর যদি ভারত বা চীনের যদি নিরপেক্ষ থাকতো বা ভোটদানে বিরত থাকতো, তাতে কি অবস্থা? প্রত্যেকটা দেশ তার নিজস্ব অবস্থান থেকে সিদ্ধান্ত নেবে, সেখানে সম্পর্ক খারাপ হবে কেন?
এবং ভারতেও আমি ভারতেও দেখেছি যে আলাপ আলোচনা দেখেছি যে ভারত যে অবস্থান নিয়েছে সেখানেও কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে, ভারতীয়রাও এই প্রশ্ন উত্থাপন করছে যে ভারতের অবস্থানটা। ধন্যবাদ। এখানে আমি জনাব পিন্টু শেষ মন্তব্য শুনবো। আমাদের অর্থনৈতিক অভিজ্ঞতা ভয়াবহ হতে পারে। জনাব পিন্টু আপনার শেষ মন্তব্য। আমার শেষ বক্তব্য এটাই যে নীতিগতর কথা যদি বলেন, মূল্যবোধের কথা বললে ইউক্রেনের পক্ষে সরাসরি অবস্থান নেওয়ার বিকল্প নাই, কিন্তু আমার সেই সক্ষমতা আছে কিনা বা আমি সেটা সামলাতে পারবো কিনা সেটাও কোনো কোনো সময় বিবেচনায় রাখতে হবে। এই কথাটা আমি বলতে চেয়েছি যে আমাকে ধাক্কা দিলে, এই যে মায়ানমারের কথা বললেন, কেউই আমার পক্ষে আসলো না, মুখে মুখে সবাই আমার পক্ষে, একজনও আমার পক্ষে আসলো না, এই 10 লক্ষ মানুষকে আমার পালতে হচ্ছে। এরপরে যদি আরেকটা ধাক্কা দেয়, আরো যারা আছে আরো 7-8 লক্ষ, সেটাও যদি পাঠায় দেয়, আমি কি করব? তো এই জায়গাটা আমি মনে করি যে ধরেন এই যুক্তরাষ্ট্রের, হ্যাঁ আমার মূল রপ্তানি ওখানে, যুক্তরাষ্ট্র যদি মনে করে যে তুমি এই জায়গায় ভোট দাও নাই, আমি এটা উইথড্র করে নেব, হ্যাঁ ইউরোপ উইথড্র করে নেব। চীন যদি বলে যে আমি তো তোমার এখানে এত ইনভেস্ট করছি, আমি আর ইনভেস্টই করবো না, তো এই যে আপনার, সেটাও তো তারা বলতে পারে। সো আমি মনে করি আমার নিরপেক্ষ অবস্থানটা তখনই আমি নিতে পারবো যখন আমার আজকে $2,500 মাথা পিছু, এটা যদি $5,000 যেতে পারে, তখন আমি একটু তোয়াক্কা কম পারবো না। তো আগে আমি অর্থনৈতিকভাবে শক্তিশালী হই, আমি ব্যবসাটা করে নেই, তারপরে জায়গাটা আসি, এরপরে আমি একটা ধাক্কা দিতে পারি। জি ধন্যবাদ। আদারওয়াইজ দুর্বল হয়ে আমি সবসময় করতে চাই যে চাইনিজ যে ইনভেস্টমেন্ট, কিন্তু অন্যদের সব ইনভেস্টমেন্ট মিলে কিন্তু চাইনিজ ইনভেস্টমেন্ট থেকে অনেক বেশি। তো আমরা ওই যে তাদের ইনভেস্টমেন্টটাও সেই ওয়ার্ল্ড ব্যাংক থেকে আরম্ভ করে তারপরে অন্যান্য পশ্চিমা দেশগুলোর, জাপান, এদের ইনভেস্টমেন্ট কিন্তু চাইনিজ ব্যাংক থেকে অনেক বেশি। তাই এই সূক্ষ্ম ব্যালেন্সটাই তো দরকার। জি না, আমাদের সক্ষমতাটা কতটা বাড়বে, আমরা কি ভারতেরও ছাড়াই যাব, তখন আমরা স্বাধীনভাবে নিতে পারবো? আমার মনে হয় যে এটা মানে কোনো বিষয় না, বিষয়টা হলো একদম রাজনৈতিক নীতিগতভাবে সিদ্ধান্ত নেওয়া যে আমি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আর একটা দেশের যদি আগ্রাসনের শিকার হয় তার প্রতিবাদ জানাতে হবে। কোনো কোনো ক্ষেত্রে আমেরিকার বিরুদ্ধেও আমাদের নিন্দা প্রস্তাব আনতে হবে। ফিলিস্তিনি তারা যে কাজগুলো করে, তখন কি আমরা আমেরিকার পক্ষে থাকি? ধন্যবাদ। তখন বিপক্ষেই থাকি। আজকে আর সময় নেই। ধন্যবাদ ডক্টর বদিউল আলম মজুমদার, ধন্যবাদ জনাব জাহিদুল হাসান পিন্টু, আর স্টুডিওতে রয়েছেন জনাব মোস্তাফিজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনারা অনলাইনে অনুষ্ঠানটি দেখতে পারেন, ভিজিট করুন ntvbd.com। এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে জনপ্রিয় অনুষ্ঠান, খবরের আপডেট আপনারা জেনে নিন। আর কোভিড পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক হলেও আপনারা স্বাস্থ্য সুরক্ষা বিধিগুলো মেনে চলুন। সবাই মাস্ক পরুন, সাবান দিয়ে হাত ধুন এবং জটলা এড়িয়ে চলুন। ভালো থাকুন সবাই।